বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে মোটামুটি আমরা প্রথম হামজা সম্পর্কে শেষ করেছি। আজকে ইনশাল্লাহ আমরা শুরু করব মাঝের হামজা সম্পর্কে। যখন হামজা মাঝখানে থাকবে তখন কোন জায়গায় হামজা কিভাবে লেখা হবে এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হামজাতুল মুতাওয়াসসিতা, মাঝের হামজা। আল হামজাতুল মুতাওয়াসসিতা মানে কি? মাঝের হামজা। তো মাঝের হামজা শিখার আগে আমরা একটা ভূমিকা শিখবো, সেটা হচ্ছে সমস্ত হরফগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জের, তারপর পেশ, এরপর জবর। জবর জের পেশ হরকত তো তিনটি পাওয়া যায়, জবর জের পেশ। জবর জের পেশের মধ্যে এখানে বলা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জের, এরপরে পেশ, এরপরে জবর। তাহলে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জের, এরপরে পেশ, এরপরে জবর। তারপর জবর। এটা হচ্ছে ভূমিকা। আমরা প্রথমে গতকালকে শিখেছিলাম, মানে শুরুর হামজা লেখা হয় দুই ভাবে, একটা হচ্ছে হামজার উপরে আলিফের উপরে, একটা হচ্ছে আলিফের নিচে। এখন মাঝের হামজাটা আবার লেখা হয় চার ভাবে। তাহলে যেহেতু মাঝের হামজা লেখা হয় চার ভাবে, সেই হিসেবে কায়দাও ডাবল। আর যেহেতু শুরুর হামজা লেখা হয়তো দুই ভাবে, এই যে কায়দা একটা ছিল। তো এখানে লেখা হবে মাঝের হামজা লেখা হবে চার ভাবে, একটা হচ্ছে আলিফের উপরে লেখা হবে, এই যে এইভাবে লেখা হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে দুই নম্বর ওর উপর লেখা হবে, এই যে এইভাবে লেখা হবে। তিন নম্বর হচ্ছে নাবরা। নাবরা বলা হয় যে এটা একটা নাবরার উপর লেখা হবে, এই একটা দাগ থাকবে, এই দাগের উপর লেখা হবে, এটাকে নাবরা বলা হয়। আর চার নম্বর হচ্ছে স্বতন্ত্র। আলিফের উপরও না, ওর উপরও না, নাবরের উপরও না, বরং একটা স্বতন্ত্র লেখা হবে, স্বতন্ত্র স্বতন্ত্র লেখা হবে। যেমন ধরেন এই যে এখানে লিখি আমি, যে আমি লিখতেছি কি কিরাআতুন। এই যে কিরাআতুন লিখলাম, এই হামজাটা কিন্তু আলিফের উপর লিখি নাই, ওর উপরও লিখি নাই, নাবরের উপরও লিখি নাই, লেখছি একদম স্বতন্ত্র, একদম স্বতন্ত্র লেখা হয়েছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম মাঝের হামজা লেখা হয় কয়ভাবে? চার ভাবে। একটা হচ্ছে আলিফের উপরে, ওর উপরে, নাবরের উপরে, স্বতন্ত্র। আলিফের উপরে, ওর উপর, নাবরের উপর, স্বতন্ত্র। আলিফের উপর, ওর উপর, নাবরের উপর, স্বতন্ত্র। এখন আসেন কখন কোনটা লেখা হবে, কায়দাটা আমরা পড়ি। এখানে অনেক কথা ছিল, বিস্তারিত কথা ছিল, সবগুলো আমি এখানে আনি নাই। সারাংশ কথা আমরা শিখতেছি এখান থেকে। প্রথম নম্বর কায়দা কি? প্রথম নম্বর কায়দা হচ্ছে মাঝ হামজার হরকত ও তার পূর্বের হরকতের মধ্যে যে হরকতটি সবচেয়ে শক্তিশালী, সে হরকতের অনুযায়ী হরফ ইল্লতের উপর হামজা লেখা হয়। আমরা সরফের মধ্যে পড়ে আসছি, জবরের মুয়াফিক হচ্ছে আলিফ, আর জেরের মুয়াফিক হচ্ছে ইয়া, আর পেশের মুয়াফিক হচ্ছে ওয়াও। তো এখানে বলা হচ্ছে মাঝের হামজা আর মাঝের হামজার আগে পূর্বে যে হরকত আছে, মাঝের হামজার হরকত আর পূর্বের হরকত, মাঝের হামজার হরকত এবং পূর্বের হরকতের মধ্যে যেই হরকতটা সবচেয়ে শক্তিশালী, ওই হরকতের মুয়াফিক হরফ ইল্লতের উপর হামজা লেখা হবে। তাহলে কথার কথা, এখানে ধরা হয়েছে সাআলা। দেখেন তো মাঝের হামজা হচ্ছে সা আ। মাঝের হামজা হচ্ছে হরকত হচ্ছে জবর, আবার পূর্বেও জবর। তাহলে জবরের মুয়াফিক হচ্ছে কি? আলিফ, এই জন্য হামজা লেখা হয়েছে আলিফের উপরে। আর একটা হচ্ছে সুইলা, মাঝের হামজা হচ্ছে জের, আর মাঝের হামজার পূর্বে হচ্ছে পেশ। তাহলে জের এবং পেশের মধ্যে শক্তিশালী কোনটা? জের, নাকি? আমরা এখানে পড়ে আসছি না, সবচেয়ে শক্তিশালী হচ্ছে জের, এরপরে পেশ, এরপরে জবর। এটা মনে রাখতে হবে, সবচেয়ে শক্তিশালী শক্তিশালী হচ্ছে জের, এরপর পেশ, এরপরে জবর। তাহলে সুইলের মধ্যে সিনের মধ্যে পেশ, আর হামজার মধ্যে জের। মাঝের হামজা এবং তার পূর্বের হামজা, মাঝের হামজার হরকত এবং তার পূর্বের হরকতের মধ্যে শক্তিশালী হচ্ছে এখানে পেশ এবং জের। পেশ এবং জেরের মধ্যে শক্তিশালী হচ্ছে কোনটা? জেরটা, ঠিক আছে না? তাহলে সেই দিক থেকে তাকায়া আমাদের হামজা এখানে লিখতে হবে নাবরার উপর। এখানে জেরের মুয়াফিক হচ্ছে ইয়ানা, এখানে জেরের মুয়াফিক হচ্ছে নাবরা। এখানে এই ইমলার কায়দার ক্ষেত্রে, স্বতন্ত্র এই ইমলার কায়দার ক্ষেত্রে মাঝের হামজার ক্ষেত্রে জেরের মুয়াফিক হচ্ছে নাবরা, জেরের মুয়াফিক ইয়ানা। আমরা সরফের মধ্যে পড়ছিলাম ইয়া, কিন্তু এখানে ইমলার কায়দার মধ্যে জেরের মুয়াফিক হচ্ছে নাবরা। এই একটা টান দিয়ে, একটা সিনের উপর একটা কি দেওয়া আছে, এর মাথার মধ্যে টান দিয়ে এই মাথার উপর লেখা হয়েছে, এই মাথাটাকে বলা হয় নাবরা।
না বরাবর লেখা হয়েছে। তাহলে সিনের হরকত পেশ, হামজার হরকত হচ্ছে জের। পেশ এবং জেরের মধ্যে শক্তিশালী হচ্ছে জের, এই জন্য হামজা লেখা হয়েছে নাবরার উপর। সুআলুনের মধ্যে দেখেন, সিন পেশ আর হামজা হচ্ছে জবর। হামজার হরকত জবর, আর হামজার পূর্বে সিনের মধ্যে পেশ। জবর এবং পেশের মধ্যে শক্তিশালী কোনটা? পেশ। আমরা আগে পড়ছি জের, সবচেয়ে শক্তিশালী জের, এরপরে পেশ, এরপরে জবর। তাহলে জবর এবং পেশের মধ্যে শক্তিশালী পেশ, এই জন্যই পেশের মুয়াফিক হচ্ছে ওয়াও, এই জন্যই হামজা লেখা হয়েছে ওয়াওর উপরে। তাহলে এক নম্বর কায়দাকে আমরা বুঝতে পারছি। মাঝের হামজার হরকত এবং তার পূর্বের হরকতের মধ্যে সবচেয়ে শক্তিশালী হরকতের অনুযায়ী হরফে ইল্লতের উপর হামজা লেখা হয়। মাঝের হামজা, মাঝের হরকত এবং মাঝের হামজার হরকত এবং তার পূর্বের হরকতের মধ্যে যেটা সবচেয়ে শক্তিশালী হরকত, ওই হরকতের মুআফিক হরফে ইল্লতের উপর হামজা লেখা হয়। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, সাআলা সুইলা সুআলুন, সাআলা সুইলা সুআলুন। আচ্ছা, 2 নম্বর দেখেন। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যদি মাঝের হামজা জবর হয়ে তার আগে আলিফ সাকিন বা ওয়াও সাকিন হয়। কি বললাম? মাঝের হামজা যদি জবর হয় এবং মাঝের হামজার আগে আলিফ সাকিন বা ওয়াও সাকিন হয়, তাহলে মাঝের হামজা স্বতন্ত্র লিখা হয়। যেমন ধরেন কিরাআতুন, কিরাআতুনের মধ্যে মাঝের হামজা জবর কিনা? জবর। তা মাঝের হামজার পূর্বে আলিফ সাকিন আছে, এই জন্যই আমরা এই হামজাটাকে লিখছি কোথায়? স্বতন্ত্র। আলিফের উপরে লিখি নাই, ওর উপরে লিখি নাই, নাবরার উপরে লিখি নাই, স্বতন্ত্র লিখছি। মাকুরু আতুন, দেখেন তো মাঝের হামজা জবর আছে কিনা? আছে। এবং এই মাঝের হামজার পূর্বে আলিফ সাকিন নাই, ওয়াও সাকিন আছে। মাকুরু আতুন ওয়াও সাকিন আছে, তো সেই জন্য আমরা মাঝের হামজা কি লিখছি? স্বতন্ত্র লিখেছি। তাহলে কায়দা হচ্ছে, 2 নম্বর কায়দা হচ্ছে, মাঝের হামজা জবর হয়ে, মাঝের হামজা জবর হয়ে তার পূর্বে আলিফ সাকিন বা ওয়াও সাকিন থাকলে মাঝের হামজা স্বতন্ত্র লিখতে হয়। মাঝের হামজা জবর হয়ে তার পূর্বে আলিফ সাকিন বা ওয়াও সাকিন থাকলে মাঝের হামজা স্বতন্ত্র লিখতে হয়। যেমন কিরাআতুন মাকরুআতুন, কিরাআতুন মাকরুআতুন। তাহলে স্বতন্ত্র লেখার নিয়ম পাইলাম একটা। আরেকটা কি? আরেকটা নিয়ম হচ্ছে, যদি মাঝের হামজা পেশ হয়ে, আগে ছিল মাঝের হামজা জবর হয়ে, এখন কি মাঝের হামজা পেশ হয়ে, চাপাই দেন তো দাদা। যদি মাঝের হামজা পেশ হয়ে আগে পরে ওয়াও থাকে, মাঝের হামজা পেশ হয়ে আগে পরে কি থাকে? ওয়াও থাকে, তাহলেও মাঝের হামজা স্বতন্ত্র লিখা হয়। মাঝের হামজা পেশ হইছে এবং তার আগেও পেশ, আগে ওয়াও পরে ওয়াও, মাঝের হামজার আগে ওয়াও আছে, মাঝের হামজার পরে ওয়াও আছে, ওয়াও সাকিন আছে, তাহলে সেই ক্ষেত্রে মাঝের হামজা স্বতন্ত্র লেখা হবে, যাতে 3টি ওয়াও একত্র না হয়, যাতে 3টি ওয়াও কি না হয়? একত্র না হয়। যেমন মাকরু আতুন, আমাদের 1 নম্বর কায়দা অনুযায়ী দেখেন, এটা সূক্ষ্ম বিষয়। আমাদের 1 নম্বর কায়দা অনুযায়ী কিন্তু কথা ছিল যে এই হরকতটা শক্তিশালী ওই হরকতের উপরে লেখা হবে। তাহলে দেখেন মাঝের হামজার হরকত হচ্ছে পেশ, তার পূর্বে সাকিন, সাকিন এবং পেশের মধ্যে শক্তিশালী হচ্ছে পেশ। তো সেই কায়দা অনুযায়ী মাকুরু আতুনের মধ্যে আমরা হামজা লিখবো কোথায়? ওয়াওর উপর লেখার কথা ছিল। কিভাবে লিখতাম? এইভাবে লিখতাম, মাকুরু আতুন, এভাবে লিখতাম কিনা আমরা? যে মাঝের হামজা পেশ আছে, তার পূর্বেও সাকিন, তাহলে মাঝের হামজার হরকত পেশ এবং তার পূর্বে সাকিন, পেশ এবং সাকিনের মধ্যে শক্তিশালী হচ্ছে পেশ। সেই কায়দা অনুযায়ী, এই 1 নম্বর কায়দা অনুযায়ী আমাদের লেখার নিয়ম ছিল এইটা, হামজা হবে ওর উপর। কিন্তু এই 2 নম্বর কায়দা অনুযায়ী হামজা কিসের উপর হয়ে গেছে? নাবরার উপর হয়ে গেছে, এই স্বতন্ত্র হয়ে গেছে। কেন? মাঝের হামজা যদি পেশ হয় এবং তার আগেও ওয়াও সাকিন, পরেও ওয়াও সাকিন থাকে, মাঝের হামজা পেশ হয়ে তার আগেও ওয়াও সাকিন থাকে, তার পরেও ওয়াও সাকিন থাকে, তাহলে সেক্ষেত্রেও মাঝের হামজাকে স্বতন্ত্র লেখা হয়। কেন? যাতে 3টা ওয়াও একত্র না হয়। এই জন্যই এখানে লেখা হচ্ছে কি, মাঝের হামজা স্বতন্ত্র লেখা হচ্ছে মাকরু আতুন, এটা শুদ্ধ হবে। আর এটা ভুল, এটা আগের নিয়ম অনুযায়ী, এটা লেখা শুদ্ধ হইলেও কিন্তু পরবর্তী যে নিয়মটা বলা হয়েছে এই নিয়মটা অনুযায়ী এটা কি অশুদ্ধ হয়ে গেছে, আর এটা ঠিক আছে। 2 নম্বর কাজে বুঝতে পারছি আমরা, মাঝের হামজা সাকিন হয়ে তার মাঝের হামজা জবর হয়ে তার পূর্বে আলিফ সাকিন বা ওয়াও সাকিন থাকলে মাঝের হামজা স্বতন্ত্র হবে, একটা নিয়ম। আর একটা নিয়ম কি? মাঝের হামজা পেশ হয়ে তার আগে পরে ওয়াও থাকলে,
একেবারে ওয়াও সাকিন থাকলে তখনও মাঝের হামজা স্বতন্ত্র লেখা হয়, যেমন মা কুরু আতুন। আচ্ছা, কায়দাগুলো মুখস্থ করে নিতে পারেন এখনই। তাহলে প্রথম কায়দা ছিল যে মাঝের হামজার হরকত এবং তার পূর্ব হরকতের মধ্যে যেই হরকতটি শক্তিশালী, ওই শক্তিশালী হরকতের মুআফিক হরফে ইল্লতের উপর হামজা লেখা হয়, যেমন সাআলা সুইলা সুআলুন। আর দুই নম্বর কায়দা হচ্ছে মাঝের হামজার হরকত এবং তার মাঝের হামজা জবর হয়ে তার পূর্বে আলিফ সাকিন বা ওয়াও সাকিন থাকলে মাঝের হামজা স্বতন্ত্র লেখা হয়, যেমন কিরাআতুন মাকরুআতুন। আর দুই নম্বর আরেকটা কায়দা হচ্ছে যদি মাঝের হামজা কি হয়ে পেশ হয়ে তার আগে পরে পেশ থাকে, আগে পরে ওয়াও সাকিন থাকে, মাঝের হামজা পেশ হয়ে আগে পরে ওয়াও সাকিন থাকে, সেই ক্ষেত্রেও মাঝের হামজা স্বতন্ত্র লেখা হয়, যাতে তিনটি ওয়াও একত্র না হয়। গেল। তিন নম্বর কায়দা হচ্ছে হামজার যে কোনো হরকত হোক না কেন, হামজা কোন হরকতের নাম দেখতে হবে না, হামজার যে কোনো হরকত হোক, যদি হামজার পূর্বে ইয়া সাকিন থাকে, তাহলে চোখ বন্ধ করে হামজা লিখতে হবে নাবরার উপর। হামজা কি হরকত আছে আমার দেখতে হবে না, যদি হামজার পূর্বে ইয়া সাকিন থাকে, যদি দেখবেন হামজার পূর্বে ইয়া সাকিন আছে কিনা, যদি ইয়া সাকিন থাকে তাহলে হামজা হবে কিসের উপর, নাবরার উপর। যেমন মাসি আতুন, এই মাসি আতুন হামজার পূর্বে ইয়া সাকিন আছে কিনা, মাসি ইয়া সাকিন আছে, এই জন্য হামজা হয়েছে নাবরার উপর হয়েছে। ঠিক আছে। তাহলে তিন নম্বর কায়দা হচ্ছে হামজা হরকত যাই হোক না কেন, যদি হামজার পূর্বে কি থাকে, ইয়া সাকিন থাকে, তাহলে সেই হামজাটা কিসের উপর লিখতে হবে, নাবরার উপর লিখতে হবে, মাসি আতুন। তাহলে আমি আপনাদেরকে 1টা মিনিট সময় দিলাম, এই 3টা কায়দা মুখস্থ করেন। এরপর আমি পরীক্ষা নেব ইনশাল্লাহ। এরপর পরীক্ষা নেব ইনশাল্লাহ। হ্যাঁ, 3টা কায়দা একটু মুখস্থ করেন। আমি ইনশাল্লাহ একজন থেকে শুনবো, এই 3টা কায়দা মুখস্থ একজন থেকে শুনবো। আচ্ছা, কারা মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে আপনার? এখানে আছে তো, যে মুখস্থ করেন। আচ্ছা, কেউ কি বলতে পারবেন মুখস্থ? জি, তাওহীদ বলেন, জি জি। বলেন। উম, তিনটা কায়দা আপনি এখানে আলোচনা হয়েছে। এক নম্বর আলোচনা হয়েছে যেটা মাঝ হামজার প্রথমে হরকত। মাঝের হামজাটার এই ভূমিকা বলতে হবে। মাঝের হামজা লেখার জন্য প্রথমে ভূমিকা হচ্ছে যে জবর জের পেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জের, শক্তিশালী হলে এরপরে পেশ, যে, তারপর এরপরে জবর। পেশ, তারপর জবর। হ্যাঁ, মাঝের হামজা লেখা হয় তারপর কিভাবে? চার ভাবে। চারভাবে। আলিফের উপরে লেখা হয়, 2 নম্বরে অর উপর লেখা হয়, 3 নম্বরে নাবরার উপর লেখা হয়, 4 নম্বর স্বতন্ত্র। 4 নম্বরে স্বতন্ত্র লেখা হয়। হুম। এই এবার এখন আসলে কাওয়াইদ। তো 1 নম্বর কায়দা হলো মাঝে হামজা হরকত এবং তার পূর্ববর্তী হরকতের মধ্যে যে হরফটি সবথেকে শক্তিশালী, সেই হরকতের অনুযায়ী হরফিলুর দ্বারা হামজা লিখতে হবে। তো মাঝে হামজা যদি হরকত এবং তার পূর্ব হরকতের মধ্যে যে হরকতটি সবচেয়ে শক্তিশালী হবে, সেই শক্তিশালী হরকত দ্বারা হরকতের অনুযায়ী হরফিলত এনে হামজা লিখতে হবে। হ্যাঁ, যেমন এখানে সাআলা 3টে সুইলা উদাহরণ সুআলুন। সোয়াল আচ্ছা, 2 নম্বর কায়দা উদাহরণ কি? দেওয়া হয়েছে। 2 নম্বর কায়দা হয়েছে যদি মাঝের হামজা জবর হয়, তার পূর্বে আলিফ অথবা অসাগিন, আলিফ সাকিন অথবা অসাগিন হয়, তাহলে মাঝে হামজা স্বতন্ত্র লিখতে হবে। যেমন কিরাআতুন মাকরুআতুন।
যেমন কি মাকরুয়াতুন। আর যদি মাঝে হামজা পেশ হয় এবং তার পূর্বে ওয়াও থাকে, তাহলেও তার স্বতন্ত্র আগে লিখতে পিছে, হবে। তার আগে পিছে আর মাঝের হামজা পেশ তার হয়ে আগে তার পিছে, আগে পিছে ওয়াও থাকলে তাহলেও তাহলে স্বতন্ত্র হামজাটা লিখতে হবে, স্বতন্ত্র লিখতে হবে, যাতে তিনটা ওয়াও একত্র না হয়। একত্রে না হতে। যেমন মাকরুআতুন, হ্যাঁ। 3 নম্বর কায়দা হচ্ছে 3 নম্বর কাদের আরো মাঝের সহজ, হামজা। যে হরকত হোক, যদি হামজা পূর্বে ইয়া সাকিন থাকে, তাহলে তারা নাবরার উপর লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে পড়া এতটুকু হয়ে গেছে। আমরা আজকে এই মাঝের হামজা সম্পর্কে পড়বো। পড়া মোটামুটি এতটুকু সুন্দর। হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা পরীক্ষা নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের মানে আজকে সবাক একদম সংক্ষিপ্ত। পরীক্ষাটা হচ্ছে আপনারা প্রথমেই আপনাদের যে মোবাইল আছে, মোবাইলে নোটবুক ওপেন করেন। ওপেন করে আমি কিছু শব্দ লিখতে বলবো, এই শব্দগুলো লিখবেন। লিখার পরে এগুলো আপনারা আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে দিবেন। দেওয়ার পরে এর শুদ্ধ রূপটা কি এটা লিখে আমি পরে দিব। পরে আপনি দেখবেন আপনার মধ্যে কি কি ভুল পাইছেন। পারবেন ইনশাল্লাহ এটা? ইনশাল্লাহ। তাহলে আমি বলতেছি, আপনারা লিখেন। সবাই আপনাদের মোবাইলের নোটবুক ওপেন করেন, ওপেন করে লিখেন। উস্তাদ, উস্তাদ জি। ফেসবুক গ্রুপ আছে নাকি? না না, ফেসবুক গ্রুপ না, হোয়াটসঅ্যাপ আপনাদের গ্রুপ। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। আপনারা হোয়াটসঅ্যাপ জি। গ্রুপে দিবেন। এরপরে শুদ্ধ রূপটা কি এটা আমি আপনাদেরকে লিখে দেবো। তাহলে লেখা শুরু করেন, হ্যাঁ। দেখি করতাম। আপনি লেখেন। জি উস্তাদ। লেখেন তা আল্লামা। মোবাইলে লেখেন তা আল্লামা, প্রত্যেকে দিবেন, গ্রুপে প্রত্যেকে দিবেন, তাই আমি বুঝতে পারবো যে কারা ইনশাল্লাহ। কারা লিখতে পারছে না। জি, প্রত্যেকে তা আল্লামা। লেখা হয়েছে। জি। ফাউরুন। জি। আরুন। ফাউরুন। ফা হামজা র। ফাউরুন, ইঁদুর। ফাজআতান। ফুজ আতান। হঠাৎ। ফাজআতান। হঠাৎ। ফাজআতান। হঠাৎ না, জি। তাআল্লামা ফাআরুন আরুন। ফাজআতান। ফাজ আতান। তাআল্লামা ফাআরুন ফাজআতান। শেষ, ঠিক আছে। জি। আরেকটা বাক্য বলতেছি, লেখেন সুআলু মুমিনিন। সুআলু সুয়াল মুমিনিন। মুমিনিন। সুআলু মুমিনিন। লিখছেন? জি। সুআলু মুমিনিন। মুমিনিন। ইয়াকরাউহু। ইয়াকরাউহু। ইয়াকরাউ। ওহো। ইয়াকরাউহু। হো। আসদিকাউহু। 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 হুম। সুআলু মুমিনিন ইয়াকরাউহু ইয়াকরাউহু আসদিকাউহু। আসদিকাউহু। সুআলু মুমিনিন ইয়াকরাউহু আসদিকাউহু। সুআলু মুমিনিন ইয়াকরাউহু আসদিকাউহু। সুআলু মুমিনিন ইয়াকরাউহু আসদিকাউহু। লেখা শেষ করছেন? সুআলু মুমিনিন ইয়াকরাউহু আসদিকাউহু, শেষ করছেন লেখা? সামনে যাব? সামনে কি যেতে পারি আমরা? জি উস্তাদ। আচ্ছা, এরপর আসেন সুইলা। তারা দুইটা বাক্য বললাম, তৃতীয় নম্বর বাক্য শুরু হয়েছে। এটা কিন্তু প্রথম দুইটা বাক্য শেষ করে ফেলছি, এখন তৃতীয় নম্বর বাক্য শুরু হয়েছে। সুইলা। সুইলা নাশিউনা। সুইলা নাশিউনা। নাশিউনা লেখছেন? জি। আসইলাতান।
আসইলাতান সুইলা নাশিউনা আসইলাতান আন আন শামাইলির রিয়াসাতি আন শামাইলি শামাইলি শিন আলিফ শিন মিম আলিফ হামজা লাম শামাইলি আন শামাইলির রিয়াসাতি আর রিয়াসাতি আর রিয়াসাতি সুইলা নাশিউনা আসইলাতান আন শামাইলির রিয়াসাতি আন শামাইলির রিয়াসাতি সুইলা নাশিউনা আসইলাতান আন শামাইলির রিয়াসাতি 4 নম্বর বাক্য আসেন 3 নম্বর শেষ 4 নম্বর বাক্য তাসা আলা তাসা আলা তাও আমানে তাসা আলা তাও আমানে তাসা আলা তাও আমানে আনিল মুরুআতি আনিল মুরুআতি তাসা আলা তাও আমানে আনিল মুরুআতি দেখতে পাচ্ছেন তাসা আলা তাও আমানে আনিল মুরুআতি তাসা আলা তাও আমানে আনিল মুরুআতি শেষ করছেন জি তাহলে এই বাক্যগুলো আপনারা এখন গ্রুপে দেন আমি এর শুদ্ধ রূপটা লিখে দিচ্ছি এরপর আপনারা মিলাই নেন যে কি কি ভুল করছেন আপনারা ঠিক আছে ইনশাল্লাহ শুধু গ্রুপটাতে জয়েন নাই, কোথায় লিঙ্কটা কোথায় পাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকলে আপনি এই লিংক কোথায় পেয়েছেন কোনটাতে দিব বুঝতেছি না। আরবি কোর্স চর্চা গ্রুপ যেটা আছে ওইটা দিয়ে দিবেন আরবি কোর্স চর্চা গ্রুপ যেটাতে আছে সেটাতে দিবেন ঠিক আছে জি। আমি দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি দেখেন ওই যেটা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপনারা পাঠান আমি ইনশাল্লাহ শুদ্ধ রূপটা লিখে দিচ্ছি ইনশাল্লাহ সালাম আলাইকুম আজকে তাহলে ক্লাস এই পর্যন্ত শেষ হ্যাঁ জি। সালাম আলাইকুম